ব্যস্ততম মাদ্রিদ শহরে অন্য সাধারণ দিনের মতোই সবাই নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। সবার মতো সার্জিও নামের এই ব্যক্তি মোবাইল ফোনে ব্যবসায়িক আলাপ করতে করতে হেঁটে যাচ্ছে। এদিকে রাস্তার পাশে শুয়ে থাকা ইসরায়েল নামের এক ভিখারিকে পুলিশ সেখান থেকে উচ্ছেদ করে দিচ্ছে। তার ঠিক পাশেই টিনি নামের এক মহিলা দামাদামি করে ফল কিনছে। এদিকে এলিনা তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল, আর তখনই তার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। তখনই সে তার পাশে একটি বার দেখতে পায়। সে সিদ্ধান্ত নেয় ওই বারে বসে সে তার ফোনে চার্জ দিবে এবং সেখানে বসে এক কাপ কফি খাবে। এলিনা সেখানে ঢোকার কিছুক্ষণের মধ্যেই টিনি নামের সেই মহিলাটিও কিছু একটা কিনতে ওই বারে প্রবেশ করে। এরপর অন্য একজন ব্যক্তি কাশি দিতে দিতে ওই বারে প্রবেশ করে এবং সোজা ওয়াশরুমে চলে যায়। বারের মালকিন এম্পারো এটা দেখে খুবই রেগে যায়, কারণ প্রতিদিন অনেক মানুষ কোনো কিছু না খেয়েই শুধু বারের টয়লেট ব্যবহার করে চলে যায়। কিছুক্ষণ পরে ইসরায়েল নামের সেই রাস্তার ভিখারিটাও সেখানে খাবার খেতে চলে আসে, আর এসে অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে। কিন্তু বারের মালিক এম্পারো এতে বিন্দুমাত্র বিচলিত হয় না, কারণ ইসরায়েল প্রতিদিনই তার এখানে এসে ফ্রিতে খাবার খায়। তবে ইসরায়েলের সাথে এম্পারোর এমন আচরণ দেখে বারে থাকা বাকি সবাই বেশ বিরক্ত হয়। তখন সেখানে থাকা একজন ব্যাংক কর্মচারী খাবার দিতে দেরি হওয়ায় বেশ বিরক্ত হয়, আর না খেয়েই সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে বার থেকে বাইরে বের হওয়ার সাথে সাথেই কেউ তাকে গুলি করে মেরে ফেলে, কিন্তু কেউ বুঝতে পারছিল না যে কোথা থেকে গুলি চালানো হয়েছে। বারের ভেতরে থাকা সবাই এই দৃশ্য দেখে অনেক ঘাবড়ে যায়। তখন সাতুর নামের এক ব্যক্তি পুলিশকে কল করার চেষ্টা করে, কিন্তু বারের ভেতরে থাকার কারণে তার ফোনে কোনো নেটওয়ার্ক থাকে না। এসব দেখে বারের মধ্যে থাকা একজন পরিচ্ছন্নতা কর্মী দৌড়ে বাইরে চলে যায় আর পড়ে থাকা ব্যক্তিটিকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু তখন তাকেও কেউ একজন গুলি করে মেরে ফেলে। এই সিনারিও দেখে বারের ভেতরে থাকা লোকগুলো আরো বেশি ভয় পেয়ে যায়। তারা কেউই বুঝে উঠতে পারছিল না যে আসলে বাইরে কি ঘটছে। তখন এলেনা বলে, আমাদের এখন খবর দেখা উচিত, তাহলেই আমরা বুঝে যাবো এসব কি হচ্ছে। এরপর তিনি অনেক কষ্টে টিভি চালু করে, কিন্তু তারা অনেক খোঁজাখুঁজি করেও কোনো চ্যানেলে মাদ্রিদের মাঝ রাস্তায় ঘটে যাওয়া ওই ঘটনার কোনো নিউজ দেখতে পায় না। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো, তারা বাইরে তাকিয়ে সেই জায়গায় কোনো লাশ কিংবা রক্ত দেখতে পায় না। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়। তারা মোটেও বুঝতে পারে না কে বা কারা এত দ্রুত এই জায়গাটি পরিষ্কার করলো। এরপর সেখানে থাকা সবাই বলতে শুরু করে, এটা হয়তো এলিয়েনের কাজ, আর নয়তো আমাদেরকে কিডন্যাপ করা হয়েছে। তখন সেখানে থাকা অ্যান্ড্রেস নামের এক ব্যক্তি বলে, হতে পারে আমাদের মধ্যে কেউ একজন কিলার বা টেরোরিস্ট আছে যাকে পুলিশ মারতে চায়। এই কথা শুনে বারে থাকা নাচো নামের একজন ব্যক্তি তার ব্যাগটা লুকানোর চেষ্টা করে, কিন্তু ব্যাগ লুকানোর সময় সবাই তাকে হাতে নাতে ধরে ফেলে। এরপর তার ওই ব্যাগে দেখা যায় তার মধ্যে কিছু জামা কাপড় এবং একটা হার্ড ডিস্ক রয়েছে। সবাই ভাবে হয়তো হার্ড ডিস্কের মধ্যে অবৈধ কিছু আছে, তাই সেটাকে ভেঙে ফেলতে চায়। কিন্তু নাচো সবার কাছে রিকোয়েস্ট করে আর বলে, এটাতে আমার খুবই দরকারি কিছু ফাইল রয়েছে। কিন্তু এলিনা তখন ওই হার্ড ডিস্কটি নিয়ে ভেঙে ফেলে, আর সেটার মধ্যে তারা কিছুই খুঁজে পায় না। এসব দেখে নাচো অনেক রেগে যায় আর বলে, তোমরা আমার অনেক বড় ক্ষতি করেছো। এরপর সে সার্জিওর একটি ব্রিফকেস দেখিয়ে সবাইকে বলে, এটার মধ্যেও তো বোমা থাকতে পারে। তখনই এম্পারো ওই ব্রিফকেসটি খোলার জন্য হাতে নেয়, কিন্তু সার্জিও বলে এটার মধ্যে অবৈধ কিছুই নেই। এটা দেখে অ্যান্ড্রেস তার কাছে থাকা বন্দুক বের করে সার্জিওকে ভয় দেখায়। ঠিক তখনই ইসরায়েল এসে ওই ব্রিফকেসটি কেড়ে নেয় এবং সেটা খুলে ফেলে। তবে সেটা খুলতেই কিছু জামা কাপড় বেরিয়ে আসে, অর্থাৎ সার্জিও একেবারেই নির্দোষ। এরপর তারা সবাই বাথরুমের ভেতর কিছু একটার শব্দ শুনতে পায়। তারা ওই বাথরুমের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেটা ভেতর থেকে আটকানো ছিল, তাই তারা বাথরুমের দরজা ভেঙে ফেলে। আর ভেতরে ঢুকে তারা দেখে সেই অসুস্থ ব্যক্তিটি মেঝেতে পড়ে আছে। তারা লক্ষ্য করে যে ওই ব্যক্তির কান থেকে রক্ত ঝরছে এবং তার পাশে একটি সিরিঞ্জ পড়ে রয়েছে। এসব দেখে এলেনা লোকটিকে সাহায্য করার চেষ্টা করে। ঠিক তখনই বাইরে কিছু মাস্ক পরিহিত লোক আসে। তাদেরকে দেখে ভেতরে থাকা প্রত্যেকেই সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু ওই লোকগুলো ভেতরে থাকা কারোর দিকেই ফিরে তাকায় না। এরপর তারা সেখানে যে মার্ডারগুলো হয়েছিল সেখানে গাড়ির টায়ার রেখে তাতে আগুন ধরিয়ে দেয়, আর এর ফলে সেখানে অনেক ধোঁয়া সৃষ্টি হয়। এর কিছুক্ষণ পরেই তারা টিভিতে খবর দেখতে পায়, আর সেখানে বলা হয় শহরের মাঝে অবস্থিত একটি বারের সামনে আগুন লেগেছে, যার ফলে পুলিশ ওই এলাকা লকডাউন করে দিয়েছে। অথচ সেই মার্ডারের খবর সেখানে বলাই হয় না। এতে সেখানে থাকা সবাই বুঝে যায় যে সরকার এই খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ঠিক তখনই টয়লেট থেকে সেই অসুস্থ ব্যক্তি হাঁটতে হাঁটতে সবার সামনে চলে আসে, কিন্তু তাকে দেখতে খুবই অদ্ভুত আর ভয়ঙ্কর লাগছিল। তবে ওই লোকটিকে কেউ জিজ্ঞাসা করার আগেই সে মাটিতে পড়ে আর সবাইকে বলে, আমাকে কেউ স্পর্শ করো না। এই কথা বলতে বলতেই সে মারা যায়। এরপর সবাই লোকটির মোবাইল ফোন চেক করে জানতে পারে সে একসময় আর্মিতে চাকরি করত। সেই সাথে তার এমন কিছু ছবি দেখতে পায় যেখানে কিছু লোক মুখে মাস্ক পরে আছে, যেটা সাধারণত কোনো ধরনের ভাইরাস থেকে বাঁচার জন্য করা হয়। এবার সেখানে থাকা সবাই বুঝে যায় যে এই লোকটি হয়তো কোনো ভাইরাসে আক্রান্ত ছিল, আর পুলিশ এটা জানতো, তাই পুরো শহর লকডাউন করে দিয়েছে। এসব ভেবে তারা আরো অনেক ভয় পেয়ে যায় আর যেমন তেমন করে মোবাইলে নেটওয়ার্ক সিগন্যাল আনার চেষ্টা করতে থাকে। নাচো অনেক চেষ্টা করার পর একটি টেবিলের ওপর দাঁড়ালে তার মোবাইল ফোনে নেটওয়ার্ক চলে আসে,
আর সে তার বন্ধুকে কল করে সবকিছু খুলে বলে। কিন্তু তখনই সাতুর ওই টেবিলের ওপর উঠে যায় আর মোবাইলটি কেড়ে নিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তখন ফোনের ওপাশে থাকা ব্যক্তি ভাবে হয়তো নাচো তার সাথে প্রাঙ্ক করছে, আর তখনই নাচো এবং সাতুর ওই টেবিল ভেঙে নিচে পড়ে যায়। এরপর এলিনা এম্পারোকে বলে, আপনার মোবাইলটি আমার কাছে দিন, সেটাতে নেটওয়ার্ক এনে আমরা মিডিয়াকে সবকিছু জানিয়ে দিব। তখন এম্পারো বলে, আমি আমার ফোন কাউকেই দিব না, আর তোমরা যে যে ওই অসুস্থ ব্যক্তিকে স্পর্শ করেছো তারা কেউ আমার কাছে আসবে না, কারণ তোমরা সবাই এখন ওই ভাইরাসে আক্রান্ত। এসব শুনে সার্জিও এবং অ্যান্দ্রেস এম্পারোর দলে চলে যায় আর বলে, যারা যারা ওই ভাইরাস আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করেছো তারা কেউ আমাদের কাছে আসবে না। তখন এম্পারো বলে, এই বারের নিচে একটা বাংকার আছে, তোমরা বাকি 5 জন ওই মৃতদেহ নিয়ে সেই বাংকারের ভেতর চলে যাও। যেহেতু অ্যান্দ্রেসের কাছে বন্দুক আছে তাই এলিনা এবং বাকি সবাই এম্পারোর কথা মানতে বাধ্য হয়। তবে ওই বাংকারের ভেতর যাওয়ার কিছুক্ষণ বাদেই টিনি নামের সেই মহিলার শ্বাস নিতে সমস্যা হয়, তাই সে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখন তার পা পিছলে যায় আর সেখানে থাকা কিছু লিকুইড ভর্তি কাচের বোতল মেঝেতে পড়ে ভেঙে যায়। তখন নাচো লক্ষ্য করে যে সেখানে একটি ড্রেনের সুড়ঙ্গ ঢাকনা রয়েছে। তারা ওই ঢাকনা সরিয়ে দেয় আর ভাবে হয়তো তারা এই পথ দিয়ে বাইরে বের হতে পারবে। তবে ড্রেনের সুড়ঙ্গটা অনেক সরু ছিল এবং এখান থেকে বেরোনো প্রায় অসম্ভব, তাই ইসরায়েল সবার প্রথমে ওই পথ দিয়ে বাইরে বের হতে যায় আর সবাই মিলে তার শরীরে তেল মাখিয়ে দেয়। কিন্তু তবুও ওই জায়গাটা এতটাই সরু ছিল যে অনেক চেষ্টা করেও ইসরায়েল সেখান থেকে বের হতে পারে না, তাই বেচারা ইসরায়েল মাঝামাঝি গিয়ে সেখানেই আটকে যায়। ঠিক তখনই তারা সবাই উপরে গুলির শব্দ শুনে আর অনেক ধোঁয়া দেখতে পায়। তারা বুঝে যায় উপরে থাকা এম্পারো, সার্জিও আর এন্দ্রেসকে কেউ গুলি করে মেরে ফেলেছে, সেই সাথে তারা বারে আগুন লাগিয়ে দিয়েছে। এটা দেখে তারা প্রথমে ইসরায়েলকে ওই সুড়ঙ্গ থেকে বের করে আনে এবং তার বেশ কিছু সময় পর নাচো বাংকারের দরজা খুলে উপরে যায়। তবে সেখানে গিয়ে তারা আশেপাশের পরিস্থিতি দেখে একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। উপরে থাকা 3 জন সমেত গোটা বার আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে, সেই সাথে মানুষ পোড়া গন্ধও তাদের নাকে এসে লাগছে। এরপর নাচো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারে যে কেউ বারটাকে বাইরে থেকে সিল করার চেষ্টা করছে। নাচো সেখানে একটি বন্দুকও খুঁজে পায় আর সবাইকে লুকিয়ে সেটা নিজের কাছে রেখে দেয়। এলিনা তখন সবাইকে চুপচাপ আবারও নিচে চলে যেতে বলে, কারণ বাইরে থাকা পুলিশেরা যদি জানতে পারে যে বারের ভেতরে এখনো 5 জন মানুষ জীবিত আছে তাহলে তাদেরকেও মেরে ফেলবে। ঠিক তখন সেখানে থাকা একটি মোবাইল ফোন বেজে ওঠে আর মোবাইল ফোনটি ছিল সেই ভাইরাস আক্রান্ত অসুস্থ ব্যক্তিটির। এলিনা তখন ওই ফোন হাতে নিয়ে দেখে সেই ব্যক্তি কিছুক্ষণ আগে কারোর সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করেছে আর সে ওই চ্যাটগুলো পড়তে শুরু করে। সেখানে ওই ভাইরাস আক্রান্ত ব্যক্তি এক ব্যক্তিকে বলেছে, ভ্যাকসিন নেওয়ার পরেও আমি এখনো সুস্থ নই এবং একটি বারের টয়লেটের মধ্যে বসে আছি। সে আরো দেখে আমার কাছে আরো 4টি ভ্যাকসিন আছে। এসব দেখে তারা বুঝে যায় যে ওই লোকটির পাশে পড়ে থাকা সেই সিরিঞ্জ ছিল মূলত সেই ভ্যাকসিন। তবে তারা এটা বুঝতে পারে না যে লোকটি ভ্যাকসিন নেওয়ার পরেও কেন মারা গেল। তখন তারা আরো চ্যাট করে জানতে পারে যে লোকটি মূলত ভ্যাকসিন নিতে অনেক দেরি করে ফেলেছিল, তাই ভ্যাকসিন নেওয়ার পরেও সে মারা যায়। আরো 4টি ভ্যাকসিন অবশিষ্ট আছে এটা ভেবে সেখানে থাকা সবাই খুব খুশি হয়ে যায়। এরপর তারা সেই লোকটির ডেড বডি চেক করে, কিন্তু তারা আশেপাশে কোনো ধরনের ভ্যাকসিন খুঁজে পায় না, তাই তারা সবাই দৌড়ে সেই বাথরুমে চলে যায় আর সেখানে গিয়ে দেখে অলরেডি ইসরায়েল সেই 4টি ভ্যাকসিন নিয়ে বসে আছে, অর্থাৎ সে আগেই সেগুলো খুঁজে পেয়েছে। এসব দেখে সবাই বেশ খুশি হয়ে যায়, কিন্তু তাদের খুশি বেশিক্ষণ থাকে না, কারণ তারা মোট 5 জন রয়েছে কিন্তু ভ্যাকসিন রয়েছে মোট 4টি, তাই তারা বুঝতে পারে না এগুলো কিভাবে ভাগ করবে। ঠিক তখনই ইসরায়েল একটা ভ্যাকসিন নিজের শরীরে পুশ করতে শুরু করে। নাচো তাকে বন্দুক দেখিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইসরায়েল কারো কোনো কথা শোনে না, সে ওই ভ্যাকসিন নিজের শরীরে পুশ করে দেয়। এটা দেখে নাচো ইসরায়েলকে মারতে শুরু করে, কিন্তু মারামারির এক পর্যায়ে ইসরায়েল নাচোকে কাবু করে ফেলে এবং তার কাছ থেকে বন্দুক নিয়ে নেয়। তবে তাদের দুজনের এই মারামারির ফলে ভ্যাকসিনগুলো নিচে পড়ে যায় আর টিনি দ্রুত নিচে গিয়ে ভ্যাকসিনগুলো তুলে নেয়, কিন্তু তখনই হঠাৎ তার হাত থেকে ওই ভ্যাকসিন নিচে সেই ড্রেনের ভেতর পড়ে যায়। তখন তারা সবাই উপরে বসে ভাবতে থাকে এই ভ্যাকসিনগুলোকে কিভাবে সেখান থেকে বের করা যায়। এলিনা সেখানে সবার থেকে চিকন ছিল, তাই সবাই এলিনাকে বলে নিচে নেমে ভ্যাকসিন নিয়ে আসতে, কিন্তু এলিনা প্রথম দিকে রাজি হয় না। তবে পরে সবার রিকোয়েস্টে সে নিচে যাওয়ার জন্য প্রস্তুত হয়, তাই সবাই মিলে এলিনার জামা কাপড় খুলে তার শরীরে তেল মাখতে শুরু করে। এরপর সবাই মিলে এলিনাকে নিচের দিকে ঠেলতে থাকে আর অনেক কষ্টে তাকে নিচে পাঠাতে সক্ষম হয়। নিচে গিয়ে এলিনা ওই ভ্যাকসিন খুঁজে পায় আর পানির উপরে উঠে আসে। তখন উপরে থাকা নাচো বলে, ভ্যাকসিনগুলো আমাদের কাছে দাও এবং আমরা তোমাকে উপরে উঠতে সাহায্য করব। কিন্তু এলিনা তেমনটা করে না আর বলে, আমি জানি উপরে তোমরা 4 জন আছো আর ভ্যাকসিনও 3টি, তাই আমি তোমাদেরকে ভ্যাকসিন দিব না, বরং ভ্যাকসিন নিতে হলে তোমাদেরকে নিচে আসতে হবে। এটা বলে সে ড্রেনের ভেতরেই বাইরে বের হবার রাস্তা খুঁজতে থাকে। তখন উপরে থাকা সবাই নিচে যাওয়ার জন্য ওই ম্যানহোলের মুখ বড় করতে শুরু করে দেয়। এদিকে এলিনা হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে আলো দেখতে পায় আর ভাবে হয়তো এখান থেকে তারা বের হতে পারবে, তাই সে তার কাছে থাকা ভ্যাকসিনগুলো দেওয়ালের একটি গর্তে রেখে ওই আলোর দিকে এগিয়ে যায়। কিন্তু সেখান থেকে বাইরে তাকিয়ে এলিনা দেখে সব জায়গাতেই পুলিশ রয়েছে আর পুলিশেরা তাদের সেই 3 জনের লাশ পুড়িয়ে দিচ্ছে, অর্থাৎ যারা উপরে বারের ভেতর ছিল। এদিকে নাচো সহ বাকি সবাই তখন ওই গর্ত দিয়ে নিচে এসে পড়ে। নিচে আসার সাথে সাথেই ইসরায়েল আর নাচোর ভেতরে আরেক দফা মারামারি শুরু হয়,
কিন্তু এবার ইসরায়েল আর জিততে পারে না। নাচো ইসরায়েলের কাছ থেকে বন্দুকটি নিয়ে তাকে পানির ভেতরেই গুলি করে দেয়। এটা দেখে সেখানে থাকা সবাই বেশ ভয় পেয়ে যায়। তখন নাচো সাতুরের মাথায় বন্দুক ঠেকায় আর এলিনাকে বলে আমাকে ওই ভ্যাকসিনগুলো দিয়ে দাও, তাছাড়া সাতুরকে মেরে ফেললে আমরা 3 জন হয়ে যাব আর ভ্যাকসিনগুলো ভাগ করে নিতে পারবো। কিন্তু এলিনা এমনটা করতে নিষেধ করে। সে বলে তুমি বন্দুক ফেলে না দিলে আমি কাউকেই ভ্যাকসিন দেব না। এরপর এলিনা সবাইকে সেখানে নিয়ে যায় যেখানে সে ভ্যাকসিনগুলো রেখেছিল। কিন্তু সেখানে যাওয়ার পরেই হঠাৎ টিনি সাতুরকে সেই নোংরা পানির মধ্যে ফেলে দেয় আর তাকে পানিতে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করে, যাতে করে ভ্যাকসিন ভাগাভাগির এই সমস্যাটা দূর হয়ে যায়। এটা দেখে নাচো তাকে বাধা দেয় আর বলে ইসরায়েল আমাদের শত্রু ছিল, তাই আমি তাকে মেরে ফেলেছি, এখন আমাদের মধ্যে আর কেউ কাউকে মারবে না। তিনি বলে তোমরা আমাকে মেরে ফেলো আর ভ্যাকসিনগুলো নিয়ে নাও, কারণ আমার কাছে 3টা ভ্যাকসিন আছে, তাই আমাদের কাউকে না কাউকে তো মরতেই হবে। তখন নাচো টিনির দিকে বন্দুক তাক করে কিন্তু তাকে মারতে পারে না। এসব দেখে টিনি নাচোর হাত থেকে বন্দুকটি নিজেই নিয়ে নেয় আর নিজের মাথায় গুলি করে সেখানেই মারা যায়। এই দৃশ্য দেখে সেখানে থাকা সবাই খুবই আপসেট হয়ে যায়, কিন্তু তবুও তারা ভ্যাকসিনগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় এবং প্রত্যেকে ভ্যাকসিনগুলো নিজ নিজ শরীরে পুশ করবে। ঠিক তখনই পেছন থেকে ইসরায়েল সেখানে চলে আসে আর সাতুরকে পেছন থেকে সজোরে আঘাত করে মেরে ফেলে। অর্থাৎ ইসরায়েল তখনও মারা যায়নি, সে কোনোভাবে বেঁচে গিয়েছে। এই দৃশ্য দেখে নাচো এবং এলিনা পালাতে শুরু করে আর কিছু দূর যেতেই তারা একটা সিঁড়ি খুঁজে পায়। দুজনেই ওই সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। তবে কিছু দূর ওঠার পরেই এলিনার কাছ থেকে তার ভ্যাকসিনটি নিচে পড়ে যায় আর সে নিচে তাকিয়ে দেখে ইসরায়েল সেখানে চলে এসেছে আর সে এখন একজন সাইকো কিলার হয়ে গিয়েছে। নাচো এলিনার ঠিক নিচেই ছিল আর ইসরায়েল ওই সিঁড়ি বেয়ে উপরে এসে তার পা টেনে ধরে। নাচো বুঝতে পারে যে সে আর বেঁচে ফিরতে পারবে না, তাই সে তার ভ্যাকসিনটি এলিনাকে দিয়ে দেয়। আর ঠিক তখনই নাচো এবং ইসরায়েল সিঁড়ি থেকে নিচে পড়ে যায়, যার ফলে তারা দুজনেই সেখানে মারা যায়। এলিনার কাছে এখন যে ভ্যাকসিনটি ছিল সেটা সে নিজের শরীরে পুশ করে নেয়। এরপর সে ওই ম্যানহোলের ঢাকনাটি খুলে ফেলে এবং সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে সে অনেক মানুষের মধ্যে চলে এসেছে আর সেখানে কোনো ধরনের লকডাউন ছিল না, অর্থাৎ সে এখন স্বাধীন। তখন একটি মহিলা তাকে দেখে তার গায়ের ওপর জ্যাকেট দিয়ে দেয়, কিন্তু এলিনা এসব কিছুই অনুভব করতে পারে না। সে আস্তে আস্তে ওই ভিড়ের মধ্যে মিশে যেতে থাকে। তো গাইস, গল্পটি এখানে শেষ হচ্ছে। তবে আপনাদের মনে হয়তো একটি প্রশ্ন থাকতে পারে যে বার থেকে বের হলেই কেন পুলিশ সবাইকে মারছিল? এর অর্থ হলো আক্রান্ত ওই ব্যক্তিটি একজন আর্মি অফিসার ছিল আর তারা এক ধরনের বায়োলজিক্যাল ওয়েপন নিয়ে কাজ করত, যাতে সেগুলো যুদ্ধের সময় অন্য দেশের শত্রুদের উপর ব্যবহার করতে পারে। তবে ওই বায়োলজিক্যাল ওয়েপন নিয়ে কাজ করতে গিয়ে এই আর্মি অফিসার তাতে আক্রান্ত হয়ে যায়। যদিও ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, কিন্তু সময় মতো না দেওয়ায় সেই ভ্যাকসিন কাজ করেনি। দেশের সরকার এই বিষয়ে জেনে যায় যে ভাইরাস আক্রান্ত ওই ব্যক্তিটি একটি বারে লুকিয়ে আছে, তাই দূরে কোথাও স্নাইপার ফিট করে রেখেছিল তাকে মারার জন্য। আর এই জন্যই ওই এলাকা তারা পুরোপুরি লকডাউন করে দেয়। এর জন্য যদিও তাদের কিছু নিরীহ মানুষকে মারতে হয়েছে, কিন্তু এর মাধ্যমে তারা পুরো দেশকে বাঁচিয়ে দিয়েছে। আর এদিকে এলিনাও সময় মতো ভ্যাকসিন নেওয়ার কারণে এখন সে সম্পূর্ণ বিপদমুক্ত।